স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। ব্রাজিলের বেলেমে পর্দা উঠল জলবায়ু সম্মেলন COP30। মূল লক্ষ্য অ্যামাজন বন রক্ষার দায়িত্ব ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদার করা। তবে ক্ষতিপূরণ তহবিল কিংবা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকরে গুরুত্ব আরোপ করবে বাংলাদেশ। বৈশ্বিক পর্যায়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই অ্যামাজনের রেইন ফরেস্টের কোলঘেঁষা বেলেমে বসেছে জলবায়ু সম্মেলনের 30তম অধিবেশন। লক্ষ্য অ্যামাজন বন রক্ষার দায়িত্ব ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ ত্বরান্বিত করা। তবে এই সামিটে প্রায় 200 দেশ অংশ নিলেও নেই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি। যদি যুদ্ধ সৃষ্টিকারীরা এই কপ সম্মেলনে থাকতো তাহলে তারা বুঝতে পারত যে জলবায়ু সংকট সমাধানের জন্য $1.3 ট্রিলিয়ন ব্যয় করা যুদ্ধে $2.7 ট্রিলিয়ন ব্যয় করার চেয়ে অনেক কার্যকরী ও ফলপ্রসূ। COP30-র আরেকটি বড় লক্ষ্য লস অ্যান্ড ড্যামেজ তহবিলের সঠিক স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পূর্ণাঙ্গ ও কার্যকর ক্ষতিপূরণ কাঠামো তৈরি। সেখানেই গুরুত্ব আরোপ করবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম সারিতে থাকা বাংলাদেশ। এছাড়াও জলবায়ু অর্থায়নে বৈষম্য কমিয়ে সহজ শর্তে অর্থ বরাদ্দ নিশ্চিত করাও ঢাকার অন্যতম লক্ষ্য। COP30 শুধু বিভিন্ন দেশের অংশগ্রহণে গতানুগতিক কোনো জলবায়ু সম্মেলন নয়, বরং পৃথিবীর ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার একটি বৈশ্বিক জবাবদিহির প্ল্যাটফর্ম। তবে সেখানে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপর্যয় কমাতে পুরনো ব্যর্থতা কতটা লাঘব হবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। 10 নভেম্বর থেকে শুরু হওয়া COP30-র সামিট চলবে 21 তারিখ পর্যন্ত। 1995 সালে কপের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জার্মানির বার্লিনে। আসমাতুলি, নিউজ 24। অবৈধভাবে ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়বে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলসান্দ্রো। সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS অডিটোরিয়ামে বাংলাদেশ ইতালি সম্পর্ক উন্নয়নে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বানও জানান তিনি। আলোচনায় অবৈধ অভিবাসী ও পারস্পরিক ব্যবসায়িক নানান জটিলতা তুলে ধরেন অ্যান্তোনিও। কুমিল্লা 6 আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইতালির রাজধানী রোমে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। ওই সম্মেলনে কুমিল্লা 6 আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে প্রার্থী করতে দলের হাইকমান্ডের প্রতি আর্জি জানান তারা। বলেন, গেল 17 বছর ধরে কুমিল্লার রাজপথের বিএনপির আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন হাজী ইয়াসিন। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে জননন্দিত প্রার্থী নির্বাচন করলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন তারা। এ সময় বিএনপির প্রতি আনুগত্য ও ঐক্য বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। নির্বাচন বিমুখ দলগুলো ইচ্ছাকৃতভাবে অস্থির অবস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। আর এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচন সামনে রেখে গণসংযোগের অংশ হিসেবে সোমবার ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি গোষ্ঠী বলার চেষ্টা করছে 24-এর আন্দোলনেই সব হয়েছে। ভুল ব্যাখ্যা দিয়ে 71-কে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বাংলাদেশ বিরোধী শক্তি। একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? এরা আজকে দেশ থেকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। মির্জা ফখরুল বলেন, নানা ইস্যু তৈরি করে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। বলেন, সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।
আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাসাসের এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। এর কৃতিত্ব কারো একার নয়। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান দিতে গিয়ে তাতে ঢুকেছে, এমন পরিস্থিতি গিয়েছে। অর্থনীতির পাশাপাশি সাংস্কৃতিক মুক্তি ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। তিনি অবশ্যম্ভাবী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যারা বলেন সংবিধানে গণভোট নেই তারা ফ্যাসিবাদ আমলকে সমর্থন করেন বলে মন্তব্য করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেছেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ। সোমবার পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে ৮ দলের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জানান, বিএনপি সাড়া না দিলেও বিএনপি ডাকলে আলোচনায় বসবে জামাত সহ ৮ দল। আলোচনার সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দাবিতে আজ রাজধানীর পল্টনে সমাবেশ করবে দলগুলো। রাজধানীর সমাবেশ দিয়ে যদি সরকার মেসেজ নিতে পারে, দেশবাসীকে বোঝাতে পারে, বুঝতেও পারে, তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে, জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হতে পারবে, জনমত তৈরি হতে পারবে। এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে ৫ দফা দাবি সেটা মেনে নেবে। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধের কারণে নির্বাচন পেছালে তার দায় নিতে হবে বড় দুই দলকেই, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। ১৩ নভেম্বরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তা প্রতিহত করবে সরকার। সচিবালয়ে প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, সরকারের প্রধান কাজই এখন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা। এদিকে রাজধানীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। ১৩ নভেম্বর লকডাউনের ঘোষণা দিয়েছে পতিত শক্তি আওয়ামী লীগ, যার কারণে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। আর এই আতঙ্ক দূর করতেই বিভিন্ন তৎপরতা নিচ্ছে সরকার। রাজধানীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। এক বিবৃতিতে প্রেস উইং আরো জানায়, ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটানোর চেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। এর আগে ফেসবুক স্ট্যাটাসে প্রেস সচিব জানায়, কোনোভাবেই কার্যক্রম স্থগিত আওয়ামী লীগকে নাশকতা করার সুযোগ দেবে না সরকার। অবস্থানটা সরকার স্পষ্ট করেছে। একই বিষয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নানা জায়গা থেকে অস্থির করার চেষ্টা করতে পারে পতিত সরকারের লোকজন। সরকার সতর্ক আছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা সজাগ আছি, সতর্ক আছি এবং সচেষ্ট আছি। গণমাধ্যমের করা এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো সমাধানে রাজনৈতিক দলগুলোকে বসতে বলা হলেও তারা এখনো বসেনি। আমাদেরকে সরকার হিসাবে যখনই
এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বেতন কাঠামোর 11তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার সচিবালয়ে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেছেন, তাদের দাবি 10ম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় 11তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আর তাদের প্রতি আস্থা রেখে মঙ্গলবার থেকে সকল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বলেন, মঙ্গলবার থেকেই ক্লাসে ফিরবেন তারা। আমি এবং আমাদের সকল নেতৃবৃন্দ আমরা অর্থ মন্ত্রণালয়ের প্রতি আশ্বস্ত এবং আস্থা রাখতে পারি এবং আগামীকাল থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করব। রাষ্ট্রকে সহায়তা করাও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব বলে আমরা মনে করি। আমরা আগামীকালকে থেকে ক্লাসে ফিরে যাব। জাতীয় নির্বাচনে বাগেরহাটে আগের মতোই 4টি এবং গাজীপুরে 5টি আসন রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর একই সঙ্গে বাগেরহাটের 1টি আসন কমানো এবং গাজীপুরে 1টি আসন বাড়িয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। আর আরেক কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালটের ডাকগুলো শতভাগ নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। বাগেরহাটের 1টি আসন কমিয়ে 3টি আসন করায় আগস্টের শেষ সপ্তাহ থেকে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন সেখানকার বাসিন্দারা। নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তে বাগেরহাটে ও নির্বাচন কমিশনের সামনে একাধিকবার প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। বাগেরহাটের 1টি কমিয়ে 3টি ও গাজীপুরে 1টি বাড়িয়ে 6টা আসন করেছিল নির্বাচন কমিশন। কমিশনের সেই সিদ্ধান্তকে সোমবার বাতিল করে দেয় হাইকোর্ট। বিগত নির্বাচনগুলোর কলঙ্ক মুছতে হলে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। পুলিশ ও প্রিজাইডিং অফিসার সহ প্রশাসনের সকলকে ভয় ভীতি পরিহার করে নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। নির্বাচন কমিশন সচিবালয়ে পোস্টাল ভোট নিয়ে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের সাথে অনলাইনে সভা করেন ইসি সানাউল্লাহ। বলেন, প্রবাস থেকে ভোটের 21 দিন আগে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করা যাবে, তবে 17 দিন বাকি থাকতেই ভোট পাঠানো ভালো হবে বলে মত তার। আপনি আনুমানিক ভোটের 21 দিন আগে যেদিন প্রার্থীটা চূড়ান্ত হবে এবং প্রতীক বরাদ্দ হবে, সেদিন আপনার অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন যে ঢাকা 1 আসনে চূড়ান্ত প্রার্থী কারা। আপনাদেরকে যে হলফনামাটা পাঠানো হলো, ডিক্লারেশনটা স্বাক্ষর করবেন, ব্যালট পেপারটাকে ভাঁজ করে ব্যালটের যে খাম আছে সেই খামের মধ্যে প্রবেশ করাবেন এবং এই হলফনামাটাকেও প্রবেশ করাবেন। ব্যালটের খামটা বন্ধ করবেন, ব্যালটের খামটা আবার রিটার্ন খামের মধ্যে ঢোকাবেন। তিনি মনে করেন আন্তর্জাতিকভাবে পোস্টাল ব্যালটের সফলতার হারকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে। এই পোস্টাল ব্যালট কেন্দ্রের অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শকেরা, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।